অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ 3 মাস পরে আমি কোনো ভিডিও দিতে চলেছি। এই ভিডিওটা অবশ্যই ছোট একটি ভিডিও, কিন্তু তার মধ্যেও বহু প্রচলিত কিছু শব্দ যেগুলো আমরা বারবার ভুল ব্যবহার করে থাকি, সেগুলোই সংশোধন কী করে করবেন এবং তার যথার্থ অর্থ কী, সেটাই আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে নিরর্থক। নিরর্থক শব্দের অর্থ কী? অনেক সময় নিরর্থক আর নঙর্থক এই দুটো জিনিসকে আমরা গুলিয়ে ফেলি এবং যথার্থ অর্থ না জানার কারণে যেখানে আমি নিরর্থক ব্যবহার করতে পারি সেই জায়গায় নঙর্থক ব্যবহার করে ফেলি। এইভাবেই আমি প্রত্যেকটা জিনিসকে আজকে ক্লিয়ার করে যাব যে কোনটা কোথায় ব্যবহার হতে পারে। যেমন নিরর্থক অর্থাৎ অর্থহীন, অর্থহীন অর্থাৎ যার কোনো অর্থ হয় না, অর্থাৎ নিরর্থক তর্ক করো না, অর্থাৎ যে কথার কোনো অর্থ নেই সে বিষয় নিয়ে কোনো তর্ক করা উচিত নয়। এবার নঙর্থক মানে কি? না বাচক। নঙর্থক মানে না বাচক, অর্থাৎ যেখানে না বোঝায়। আমরা এরকম অনেক সময় কোশ্চেনের হেডিংয়ে দেখে থাকি যে নঙর্থক শব্দগুলিকে নিচের শব্দভাণ্ডারের মধ্যে থেকে বেছে নিয়ে লেখো। অর্থাৎ নঙর্থক মানে হচ্ছে না বাচক, যেখানে না বোঝায়। যেমন খেলো না, খেও না, যেও না, করো না, এরকম। এবার নেক্সট যে শব্দটা আছে সেটাই আসা যাক। অত্যুক্তি। অত্যুক্তি আর অব্যক্ত। অত্যুক্তি মানে কি? অত্যুক্তি মানে যার সন্দেহ থাকে না, যে কথায় কোনো সন্দেহ থাকে না বা যে কথা বলার ক্ষেত্রে বাধা থাকে না। সন্দেহ বা বাধা থাকে না, বাধা থাকে না, ঠিক আছে? অত্যুক্তি মানে সন্দেহ বা বাধা থাকে না। যেরকম এটার প্রয়োগ কিভাবে করে থাকতে পারি আমরা? বিদ্যাসাগর এবং রামমোহন মহাশয় যে নারী কল্যাণের কথা হৃদয় থেকেই ভেবেছিলেন, এ কথা বলার অত্যুক্তি থাকে না, মানে এই কথা বলার ক্ষেত্রে কোনো সন্দেহ বা বাধা থাকে না। অব্যক্ত। অব্যক্ত মানে যেটা প্রকাশ হয়নি, যেটি প্রকাশ পায়নি, যেটা প্রকাশ কি হয়নি? পায়নি, বা যেটা প্রকাশিত হয়নি, অপ্রকাশিত আছে। অব্যক্ত মানে যেটা অপ্রকাশিত আছে। ধরো আমি বলতেই পারি যে আমার মনের কথা মনেই রয়ে গেল, আমি প্রকাশ করতে পারলাম না। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে আমার মনের কথা মনেই রয়ে গেল, অব্যক্তই থেকে গেল, তাকে কোনোদিন আমি কী করতে পারলাম না? প্রকাশ করতে পারলাম না। বা এক লাইনে যদি আমি বলি, মনের মানুষ মনেই রইল অব্যক্ত অবস্থায়, অর্থাৎ যার কি হলো না? প্রকাশ হলো না, বলতে পারলাম না। এবার আসি প্রভৃতি এবং প্রমুখ। অনেকেই কি করে থাকেন? প্রভৃতি যেই ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেই একই ক্ষেত্রে প্রমুখও ব্যবহার করে দেন, কিন্তু এই দুটোর অর্থ যে সম্পূর্ণ আলাদা, একে অপরের থেকে পৃথকভাবে ব্যবহার করতে হয়, সেটা অনেকেই বুঝতে পারেন না। আজকে আমি দুটোকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রভৃতি। প্রভৃতি কিসের ক্ষেত্রে হয়? বস্তু বা স্থানের ক্ষেত্রে। বস্তু বা স্থানকে বোঝাতে, স্থানের একাধিকত্ব বোঝাতে, বস্তু বা স্থানের একাধিকত্ব বা আরও এর পরে কিছু আছে এরকম বোঝাতে প্রভৃতি ব্যবহৃত হয়। যেমন রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত, ঠিক আছে? রানীগঞ্জ কি কয়লা খনির জন্য বিখ্যাত। এরকম আরও 2-3টে জায়গার নাম আমি বলতে পারি। দুর্গাপুর, আসানসোল, এগুলো কি লৌহ উৎপাদন কেন্দ্র হিসেবে প্রচলিত। তাহলে আমরা এই দুটোর নাম বলেও বলতে পারি যে আসানসোল, দুর্গাপুর প্রভৃতি স্থানে লৌহ উৎপাদন কেন্দ্র বা লৌহ কারিগরি শিল্পের সূচনা হয়েছে বা হয়েছিল, এরকম বলতে পারি তো। তাহলে সেই বস্তু বা স্থান বিশেষে আমরা কি ব্যবহার করি? প্রভৃতি। কিন্তু কখনোই বস্তু বা স্থান বিশেষে আমরা প্রমুখ ব্যবহার করতে পারি না। প্রমুখ ব্যক্তি বিশেষে ব্যবহার হয়। ব্যক্তির আরও অনেকত্ব বোঝাতে কি ব্যবহৃত হয়? যে প্রমুখ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে বিনয়, বাদল, দীনেশ প্রমুখরা আমাদের দেশ স্বাধীনতার জন্য, দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাহলে এখানে কী করলাম? ব্যক্তি, এই 3জনের নাম বলার পরে আমরা
প্রমুখ বলে দিলাম, মানে এদের পরে আরও অনেকে আছে, শুধু এরা তিনজনই নয়। এরকম ব্যক্তি বিশেষকে বোঝাতে প্রমুখ ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু প্রভৃতি যেখানে ব্যবহৃত হবে, প্রমুখ সেখানে ব্যবহৃত হতে পারে না। বোঝা গেল? এরপর দুরূহ আর দূরবর্তী, অনেকটা কাছাকাছি, কিন্তু তাহলেও এদের দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। দুরূহ মানে অসম্ভব, অসম্ভব। দুরূহ মানে কি? অসম্ভব, যাকে কখনোই প্রাপ্ত করা সম্ভব নয়, যা মানে যাকে, যেটা অপ্রাপ্তির বিষয়, কখনো প্রাপ্ত হতে পারবে না। অর্থাৎ দুরূহ বিষয় কাকে আমরা বলতে পারি? মোক্ষ লাভ। মোক্ষ লাভ কি? দুরূহ ব্যাপার, তাকে যে কেউ কি করতে পারে না? অর্জন করতে পারে না। এরকম বিষয়কে আমরা কি বলতে পারি? দুরূহ, যা কোনো দুই খুব সহজে বা নেক্সট টু ইম্পসিবল, যেটা অসম্ভবের কাছাকাছি, পাওয়া অসম্ভব, সেরকম ব্যাপারকে, সেরকম ব্যাপারের ক্ষেত্রে আমরা দুরূহ ব্যবহার করে থাকি। এবার হয়ে গেল এটা তো হয়ে গেল দুরূহ। দূরবর্তী, দূরবর্তী মানে হচ্ছে ডিস্টেন্স। দূরবর্তী মানে যেটা দূরের জায়গা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে ডিস্টেন্স রয়েছে, অনেকটা দূরত্ব রয়েছে। দূরবর্তী কিসের জন্য ব্যবহার করতে পারি? দূরত্ব বোঝাতে। আমি এক্ষেত্রে বলতে পারি যে আমার বাড়ি থেকে শিয়ালদহ স্টেশন খুবই দূরবর্তী স্থান, অর্থাৎ দূরের জায়গা, অনেকটা সময় লাগে যেতে। এই জায়গার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দূরবর্তী। দুরূহ মানে অসম্ভব, অর্থাৎ যেটা প্রায় অসম্ভব, খুব সহজে পাওয়া যায় না। এবার লেহন আর দহন, এবার কোন শব্দগুলোর জটিলতা মুক্ত হবে? লেহন এবং দহন। লেহন কি? লেহন মানে হচ্ছে চেটে খাওয়া, জিভ দিয়ে কিছু চেটে খাওয়াকে কি বলে? লেহন। লেহন মানে চেটে খাওয়া। দহন মানে কি? দহন মানে জ্বালানো বা পুড়িয়ে দেওয়া। এবার আসবো ব্যাপক এবং বীভৎস। এই জিনিসটা আমারও ছোটোবেলায় খুব খুব গোলমাল হয়ে যেত। আমি এই দুটোকে একই জায়গায় ব্যবহার করে ফেলতাম। কোনো ব্যাপক যেখানে ব্যবহার করবো, বীভৎস সেই একই কথাই আমি ব্যবহার করে ফেলতাম। কিন্তু কখনোই না ব্যাপক পজিটিভিটি, বীভৎস নেগেটিভিটি। অর্থাৎ নেগেটিভিটি কেন বলছি? কারণ হচ্ছে ব্যাপক পজিটিভ ওয়েতে ব্যবহার করা হয়, আর বীভৎস কি? নেগেটিভ ওয়েতে ব্যবহার করা হয়। ব্যাপক দিয়ে আমি সুন্দর কোনো জিনিসকে ব্যক্ত করতে পারি, আর বীভৎস দিয়ে কুৎসিত কোনো জিনিসকে। যেমন আমি যদি মনে করি কারোর চুল খুব সুন্দর, তাহলে আমি কি বলতে পারি? তোমার চুলটা তো ব্যাপক দেখতে। কিন্তু যদি আমি মনে করি কারোর চুল প্রকৃতই দেখতে সুন্দর, কখনোই বলতে পারবো না যে তোমার চুলটা তো বীভৎস দেখতে। বীভৎস মানে কি? কুৎসিত। আর ব্যাপক মানে সুন্দর। এবার ব্যাপকের অর্থ আরও হতে পারে বেশি জিনিসকে বোঝাতে, অর্থাৎ জিনিসটার সংখ্যায় বেশিত্ব বোঝাতে কি ব্যবহার হয়? ব্যাপক ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাপক পরিমাণে, পরিমাণ বলছি, তার সাথে ব্যাপক মানে অনেক, বাড়িয়ে তুলছে। এইভাবে এই জিনিসগুলো কি করতে পারো? তোমরা দেখে নিতে পারো। একদম স্পেসিফিক্যালি আলাদা আলাদাভাবে যদি জিনিসগুলোকে দেখানো হয়, তাহলে বোঝা যাবে যে এক একটা জিনিসের অর্থ সম্পূর্ণভাবে আলাদা রকম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। থ্যাংক ইউ।